হ্যালো, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া আবার চলে এসেছি আপনাদের নতুন গল্প শোনাতে। আমি আপনাদের আগেই জানিয়েছি বিগত কয়েকটি পর্ব ধরে আমি কেন আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শোনানোর চেষ্টা করছি। আমার কাছে অসংখ্য অনুরোধ এসেছে যাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় কিছু সৃষ্টি আমি আপনাদের শোনাই। আমি গত কয়েকটি পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রেমের গল্প অর্থাৎ শ্রেষ্ঠ প্রেমের গল্প থেকে নির্বাচিত কিছু গল্প শুনিয়েছি আপনাদের। আজ আমি শোনাব একটি ভৌতিক গল্প। ভূতের গল্প শুনতে আমরা 8 থেকে 80 সকলেই ভালোবাসি, তাই আজ একটু ভিন্ন স্বাদের একটি ভৌতিক কাহিনী শোনাব বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে, যেটি নিঃসৃত হয়েছে। চলুন শুরু করা যাক আজকের কাহিনী। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক। দেখুন কেমন লাগে। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাত দিয়ে উত্তরমুখে চলছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম আমি। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলল, আরে খগেন, ও মাই গড, আমি তোমাকেই না খুঁজছিলাম জানো। বললাম, হ্যাঁ, তার প্রমাণ তো পাচ্ছিলামই। আমাকে প্রায় ধাক্কা মেরে তুমি চলে যাচ্ছিলে আরেকটু হলে। ভাগ্যিস তাকালাম। সরি, ভীষণ ভীষণ দুঃখিত। আমি যেন একটু বিশেষ ব্যস্ত আছি এখন। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? শোনো না, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথেই পড়বে। সব বলবো, চলো। আশ্চর্য! না না না, না বললে কিন্তু শুনবো না। জোর করে তোমাকে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে আমি চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে তার একটু বল বেশি থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে কার্যসিদ্ধি করতে একদম পিছপা হয় না। অগত্যা তাই তার সঙ্গেই যেতে হলো। তার গন্তব্যস্থলের খুব নিকটেই ছিল, তাই জন্য আমিও খুব একটা কিছু বললাম না। তবে সে খুব সংক্ষেপেই আমাকে বলল কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। সেদিন সকালে খবরের কাগজে একটা বেচাকেনার কলমে এরকম একটা বিজ্ঞাপন ছিল, একটি অতি আধুনিক ও রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2/3 ড্যাশ স্ট্রিট। অর্থাৎ সেটা ডটডটই দেওয়া আছে। পরে সে জেনেছে সেই স্ট্রিটটার নাম। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে আমাকে দিয়ে বলেছিল, পড়ো। আমি বুঝলাম। তারপর আমি বললাম, আচ্ছা সতীশ, সবই তো বুঝলাম, কিন্তু এই রহস্যজনক শব্দটার মানেটা কি? এটা তো ঠিক আমার বোধগম্য হলো না। এটাই তো আমায় ভাবিয়ে তুলেছে, বুঝলে? কোনো হদিশ আমি করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে বলল, এই পেয়েছি, এই তো সেই গলি।
সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীর কেন জানি না একরকম শিহরণ লাগলো। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, সতীশ, খাটে আর কাজ নেই, চলো না ফিরে যাই। আমার বাঙালি খাটই বেঁচে থাকুক বাবা। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিল আমার হাতে, দিয়ে বলল, ধ্যার, ভীতু কোথাকার, এতটা এগিয়ে গেছে, এখন ফিরে যাব? না না না, তা হয় না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন উগড়ে আসবে। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে সেদিকে না তাকিয়ে এগোলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত করে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে কেন যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার ঝাপটে শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে চিৎকার করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটা চীনা ডাক্তারখানা, পুরনো দিনের, অনেক পুরনো মনে হলো। একটা ভগ্ন জীর্ণ সাইনবোর্ড রয়েছে, মানে এখানে চীনা ডাক্তার বসেন। তার উপরকার নরকঙ্কালের ছবিটা জীর্ণ প্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বাট করা, পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়িটার ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতর গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে এলো কোথা থেকে? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসছিলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত দেখিনি। এও ভৌতিক নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছে। এতগুলো লোক, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। ছোঁচ পড়লে পর্যন্ত শব্দ শোনা যাবে। ঘণ্টাখানেক পর একটা বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটা চুলও কাঁচা ছিল না। তার সামনে উপরের দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটা একটা দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিক কেমন যেন গোলক ধাঁধা। হ্যাঁ, খাটই বটে। অমন খাট আমি জীবনে দ্বিতীয়টা দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক এই রকমের আশ্চর্য চীনা খাট এই প্রথম এবং এই শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য বলে বোঝানো যাবে না। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটা কিন্তু বিশেষ বড় নয়, দুটো মানুষ বেশ আরামে শুতে পারবে। আবার আশ্চর্য হলেও সেই খাট বাড়িয়ে দিলে 10 জনের জায়গা হয়ে যাবে। দেখে আমি চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা!
দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটা জুটল। সেই খাট নিয়ে বাড়ি ফিরতেই সতীশের প্রায় 10টা বেজে গেল। যে দেখলো সেই বলল, চমৎকার খাট। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো কিন্তু, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে আমি চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির হলো। উস্কো খুস্কো চুল, মুখটা শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় দুশ্চিন্তায় হয়তো সারাত্রি ঘুমই হয়নি তার। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপারটা কি? বিপদ বিপদ বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর যেন আর বের হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট, সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত সে নাকি ঘুমোতে পারেনি। ওই খাটের ওপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখলো, না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়ল। আর খানিক পরেই আবার ঘুমটা ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গমগম করে উঠল। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে আবার আলো জ্বালালো। না, সব কিছু তো নিস্তব্ধ, নিথর। কোথাও তো এতটুকু কোনো শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেভালো না। ভোররাত্রে কার যেন দুর্বোধ্য একটা আত্মকণ্ঠ, বিলাপ ধ্বনি শুনে তার চেতনা ফিরে এলো। আর্তকণ্ঠে কে যেন চিৎকার করছে, কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। আমি বললাম, বলেছিলাম তো, প্রথমেই তোমাকে বলেছিলাম, ও খাট কিনে কাজ নেই, যেমন তোমার রোগ। এইবার বোঝো? সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে ঠিক আমি বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার ওপর আমার কেমন যেন একটা মায়া পড়ে গেছে, বুঝলে? কি বলবো তোমাকে, আমি ওকে ছাড়তে পারবো না কখনো। তবে মরো ওই খাট নিয়ে আর কি। না না না, আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, সারা রাত না ঘুমিয়ে ওই খাটটা পাহারা দেবো আমরা। দেখি ওর গলদটা কোথায়। ও, আর আমার অফিস? পাগল, কাল তো রোববার, কিসের অফিস তোমার? অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধেবেলা ওর বাড়িতে গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল। সে সল্লাসে চিৎকার করে বলল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো? আমি জিজ্ঞাসা করলাম। না না, দিনের বেলা গণ্ডগোল তো কোনো হয়ই না, কারণই নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা না, বিক্রি করে দে ওটাকে। তা আমার কথা আর কে শোনে বলো? সতীশ বলল, আরে বলছো কি মা, ভয় পেয়ে এত দামি খাটটা বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার জন্য সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ একটা উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে, আমি জাগবো, পরে আমি ঘুমোবো, সতীশ জাগবে।
বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটা অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। একটুখানি শব্দ পেলেই চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটা টিপে ধরল। কাদের বাড়ির ঘড়িতে যেন সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে গেল। আমার সারা শরীর কেমন যেন একটু নড়ে উঠল। লোমগুলো খাড়া হয়ে উঠল শরীরে। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল দাঁড়াম করে। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেল। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের মধ্যে রইলাম। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ, সতীশ। সতীশ ধড়বড় করে উঠে বসলো। হ্যাঁ, ব্যাপার কি খগেন? খগেন, কি হলো তোমার? ব্যাপার কি? ভয়ে আর বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে বলল, এই খগেন, খগেন, কি হয়েছে তোমার? খগেন, খগেন, এই খগেন। আমি আঙুল দিয়ে কপালে ঘাম মুছে বললাম, ও ও ভীষণ ভয় পেয়েছিলাম যেন, খুব খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমাকে জাগতে হবে না। যাও যাও যাও, তুমি ঘুমোও তো, যাও, আমি এবার জেগে আছি। না না না, আমার আর ঘুমিয়ে কাজ নেই বাবা। আর আমার ঘুম আসবেও না তাছাড়া। ওফ, ভীতু কোথাকার তুমি একদম। তারপর ভীতু আমি আর সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউই একটাও কথা বললাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারারা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের দিকে ফিক ফিক করে তাকিয়ে হাসছে। আমরা চুপটি করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল। আমরা সমস্বরে চিৎকার করে উঠলাম, কে 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 ওখানে? বোধ হলো কে যেন মেন সুইচটা বন্ধ করে দিয়েছে। আমরা আবার বললাম, কে 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 ওখানে? হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি জীবনে আমি কোনোদিন হাসতে পারবো না, দেখিনি, শুনিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! হা হা হা, হি হি হি, হা হা হা, বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার ওপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে উঠল। কিন্তু কান্নার কোনো সূত্র আমি খুঁজে পাচ্ছিলাম না। কোথা থেকে আসছে কান্নাটা, এবং তার ভাষাও কোনো বুঝতে পারছিলাম না। শুধু কান্নার সুরটাই আমার কানে যাচ্ছিল, কেবল একটা করুণ সুর সারা ঘর ময় ঘুরে বেড়াতে লাগলো। তারপর সেই খাটের ওপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর যেন নড়ল না।
তার কান্নার যেন ভাবটা বেড়ে গেল, আর খাটটা যেন সেই কান্নার জলে ভিজে গেল। সেই অবদ্ধ ভাষায় সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিয়েছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা বরাবরই একটু বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে, কে? কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট খটখট শব্দ আমাদের কানের পর্দা যেন ছিঁড়ে ফেলছে। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের এক যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটা ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটা দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটা লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগা পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় মায়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী, বোধহয় তার স্ত্রী হবে, তাই আমার মনে হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর সে বসে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে এক হাই তুলল। তারপর দুটো সশব্দে তড়ি দিয়ে একবার ঘরের চারদিকটা দেখে নিল, আবার হাই তুলল, আবারও দুটো তুড়ি দিল। দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্ষুব্ধ বাঘিনীর মতন তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই সেই খাটে উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না! যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলো চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, হ্যাঁ, আমি কোথায় আছি? তুমি নিচের ঘরে আছো বাবা। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান ফেরেনি গো। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গুঁ গুঁ করতে থাকি। সতীশের মা বাইরে সেই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান আসে। ডাক্তার এসে বলে গেছিলেন ভয়ের কোনো কারণ নেই,
এটা একটা সাডেন শক। আর কি, জ্ঞান এলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট কথা বলল, উদ্ভট স্বরে। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাটটাকে বিদায় করতো বাবা, আমার একদম ভাল লাগে না। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো। শেষ পর্যন্ত খাটটা বিক্রি হয়ে গেল। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে আমার তো কিছু লাভ হলো। যা দামে কিনেছিলাম তার থেকে বেশি দামে বিক্রি করলাম। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে কে জানে, একটু খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনো সেই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে? তাই কি? কেমন লাগলো বন্ধুরা? যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাবই। যারা নবাগত আমার এই চ্যানেলটা শুনছেন বা এই চ্যানেলে নতুন অতিথি হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এরকমই একটা নতুন গল্প। আজ তাহলে এইটুকুই।